স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে সংবিধান সংস্কার পরিষদের যেই বিরোধী দলের সদস্যদের শপথ গ্রহণের আমরা জানি যে আমরা দেখেছি সেটি আসলে সিইসি করতে পারেন কিনা, এটি সংবিধান তিনি লঙ্ঘন করেছেন সে কথাটি তারা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই বাস্তবতায় সরকার অথবা আইনি কোনো প্রক্রিয়া আসলে এখানে আছে কিনা বা জবাবদিহিতার মধ্যে আনার কোনো সুযোগ আছে কিনা। আমি আজকে একটু বিস্মিত হচ্ছি যে আমরা সংসদে আজকে একটা যে ঐক্যমত হলাম যে যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা কমিটি গঠন হবে, কোনো পত্রিকা টেলিভিশন নিউজটা করলো না। এটা কি গুরুত্বপূর্ণ না? বিশেষ কমিটি যেটা না না, ওই যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এখানে যে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজন আছে কিনা, তারপরে কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়, এর খুঁটিনাটি বিষয়ে বিচার বিশ্লেষণ করার জন্য সরকারি দল বিরোধী দল একটা কমিটি গঠন করবে, তাই না? এটা একটা নিউজ না? অবশ্যই। কিন্তু দেখেন এটা একটা সমাধানের নিউজ, এটা নিউজটা কেউ করলেন না, যাই না করলেন। এখন বক্তৃতা হলো যে আমরা যেটা বলেছি যে নির্বাচন কমিশন আমাদের কাছে এই কাগজটা সাপ্লাই দিতে পারেন কিনা। জামাতের একজন সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও উত্থাপন করেছে যে আমরা তো আর কাগজটা পটুয়াখালীতে নিয়ে আসেনি, কাগজটা তো এখান থেকে দেওয়া হয়েছে। তার উত্তরে সরকারি দল বলেছে কাগজটা মানে এই যে শপথ নিতে হবে, দ্বিতীয় কাগজটা দেওয়ার এখতিয়ার সংসদ সচিবালয়ের সচিবেরও আছে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে। হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে আরো আলোচনা হবে। আজকে এই পর্যন্তই কথা বলা হয়েছে। শপথ তো আপনাদেরকে সিইসি পড়িয়েছেন। শপথ তো পড়িয়েছে সিইসি, কিন্তু দ্বিতীয় শপথ নিতে হবে, এর কাগজটা দেওয়ার এখতিয়ার ওদের আছে কিনা, এইটা এইসব নিয়ে প্রশ্ন। আমি এইসব নিয়ে আরো অনেক কথা বলেছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন জুলাই সনদ নিয়ে যারা আজকে ক্রোকোডাইল টিয়ার্স বা কান্নাকাটি করেন, জুলাই সনদের 23 নম্বর বা 24 নম্বর দফা আমার মনে নেই, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে নারীদেরকে 5% দিবে, তার মানে 15 জন দিতে হবে। আমরা 9 জন না 10 জন দিয়েছি, কিন্তু যারা কান্নাকাটি করেন তারা কি একজনকেও দিয়েছেন? নেই মাত্রে তো কানামা ভালো। আপনি বলতে পারেন আপনি তো 15 জন দেননি, আমরা তো 9-10 জন দিয়েছি, আপনি তো একজনকেও দেননি। তাহলে জুলাই সনদ নিয়ে এত মায়া দেখান, এটাকে এই জন্য ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না। আর একটা দেখেন যে জুলাই সনদে রয়েছে যে আপনি ডেপুটি স্পিকারটা নেবেন, আপনি বলছেন যে আমি নিব না যেহেতু সংবিধানে নেই। তাহলে সংবিধানে তো সংবিধান চলে আসছে। হ্যাঁ, সংবিধানে তো গণভোটের কথাও নেই, সংবিধানে জুলাই সনদের ওই সমস্ত কথা, ওই যে বাস্তবায়ন আদেশ, তাই তখন আপনার এই দোহাই দিচ্ছেন না কেন? আপনি ডেপুটি স্পিকার নিলেন না, মানে আমরা যে আন্তরিক এসব বিষয়, দেখেন আমাদের চেয়ে বেশি আন্তরিক না। এখন আর একটা কথা হচ্ছে যে দেখেন যে আমাদের ওই যে সাজ্জাদ সাহেব মানে উনি বলতেছিলেন যে রাজনীতিবিদদের চিরকালীন যে ক্যারেক্টার, তাই না? তো রাজনীতিবিদদের যে ক্যারেক্টার আমাদের অন্য প্রফেশনালস, আমাদের জাতীয় জীবনের প্রত্যেকটা মানুষের যে মোরাল ডেভেলপমেন্টের জায়গায় ডিগ্রেডেশন হচ্ছে, এটাকে উনি লক্ষ্য করছেন না। রাজনীতিবিদরাই সবসময় দায়ী হবে, কিন্তু অন্যান্য প্রফেশনালসরা আমরা কি দেখিনি যে ব্যারিস্টার নাম ধারণ করে আপনি মানুষের গরিবত্ব অসহায়ত্বকে 1000-2000 টাকা দিয়ে কিনে নিচ্ছেন টেলিভিশনে পর্দায়, কি দেখিনি? তিনি কি রাজনীতিবিদ ছিলেন? ব্যারিস্টার শাহরিয়ার সাহেবের নাম বলছি আমি। তারপরে আমরা কি দেখিনি, আমি এই কথাগুলো এখন আর বলতে চাচ্ছি না, কারণ যখন মানুষের পার্সোনাল মোরাল ডেভেলপমেন্ট না হয়, তাহলে আপনি কোরআনের একটা বক্তব্য আছে, অন্যকে বলার আগে নিজে সঠিক হতে হবে, এরকম একটা কথা বলা আছে। তা আমি জাতীয় জীবনের প্রত্যেক জায়গায় আমি দেখি যে একটা মোরাল ডিটোরিয়েশন গত 17 বছর, কারণ বহুদিন ধরে চলছে। আমরা এই মোরাল আপগ্রেডেশনের জন্য আমরা মানুষকে সবসময়, আমি ব্যক্তিগতভাবে আমার দলও বলে যে মানুষ যদি ধর্মের কাছে শেষ পর্যন্ত আশ্রয় নেই, তার মানে আপনি মানুষ যদি ধার্মিক হয়ে ওঠে, তাহলে কিন্তু সমাজও একসময় নৈতিক হতে বাধ্য।
কিন্তু আপনি ধর্মের নামে যখন মানুষের গরিবত্ব অসহায়ত্বকে টাকা দিয়ে কিনে নেবেন, এইটা কিন্তু এবার ত্রয়োদশ নির্বাচনে গত 50 বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে আমি দেখিনি। টাকা দিয়ে আমি দেখেছি জনসভায় লোক নিয়ে আসা হয়, মিটিংয়ে লোক নিয়ে আসা হয়, কিন্তু একটা গরিব মানুষ, একটা ভ্যান চালক, একটা ভিক্ষুক, একটা রিক্সা চালক, তারা যদি 1000 টাকার নোট কচকচে ধরায় দিয়ে বলেন যে তুই ভাই এই মার্কায় ভোট দিস, সেই লোক যতই আপনার ভাই হোক, তার গরিবত্বের জন্য 2000 ভাগ্য ভালো যে বাংলাদেশের 2000 টাকার নোট নেই, তাইলে চিন্তা করেন কি হইতো। তো এই যে মানুষের যে নৈতিক অবক্ষয় হতে শুরু করেছে, শুধু রাজনীতিবিদদের দোষ দিলে হবে না। কিন্তু হেলাল ভাই, এখানে একটা বিষয় আছে, এখানে এটা তো আপনার এর আগে 17 বছর যারা দেশ শাসন করেছেন তারা তো রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলো তারা করেছেন, প্রতিষ্ঠিত এই করে যে গেছে নির্বাচন একদম। কিভাবে করতে হবে, পুলিশ, এসপি, ডিসিদেরকে মোটা অঙ্কের টাকা, তারপরে বিভিন্ন জায়গায় পোস্টিং টোস্টিং, তারা এগুলো তো তারাই নষ্ট করে তার ফেলেছেন। বিরুদ্ধে তো আমাদের এই বিদ্রোহ, বিপ্লব, বিক্ষোভ, আমাদের জয়লাভ, তাই না? এখন সেই জিনিসে যদি আমরাও যাই, সেই এখন জিনিসে যদি রাতারাতি আমরাও আপনি যাই, সেজন্য develop করবেন কিভাবে? আমাদের দেখেন, আমাদের এবার যে সরকার, এই সরকার কিন্তু দেখেন যে প্রতিটি সেক্টরে, বিশেষ করে আমি যে প্রথমে বললাম নৈতিক ডেভেলপমেন্টের জন্য ধর্মের কাছে যেতে হবে, আমাদের দেখেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কতটা অগ্রাধিকার দিয়েছি, যে ইমাম, মুয়াজ্জিন, তারপরে পুরোহিত, ফাদার্স, চার্চের, এদেরকে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভাতা, বেতন দিচ্ছি, যেহেতু আমরা জানি আমাদের এই ধর্মগুরুগুলো সমাজে খুব নিরন্ন জীবনযাপন করে, এই অসহায় জীবনযাপন করে, আমরা জানি তাদের সেই মর্যাদাটা থাকে না। সরকার এইখানে দেখেন একটা ফোকাস করেছে। আমি সেটা বলছি যে মানুষকে নৈতিকভাবে ভালো করবার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেখবেন যে তিনি অফিস টাইমে যে নিয়মবর্তিতা দেখিয়েছেন, যে মানুষ যত 9টার মধ্যে আমরা সব অফিস করতে পারি, তাইলে কি হচ্ছে, আপনার কর্মঘণ্টাও বাড়ছে, আমরা সানলাইটটা বেশি ব্যবহার করতে পারছি, যেহেতু আমাদের সামনে যে বিদ্যুৎ জ্বালানির একটা সংকট হবেই, এটা আমাদের একটা মানে অলনের সাডেন একটা ঘটনা, আকস্মিক এই যুদ্ধটা, যদিও আকস্মিক বলবো না, যুদ্ধটা আরো আগেও হয়েছে কয়েকবার। আমাদের এই সব কিছু মোকাবেলা করার জন্য সরকার যে মিতব্যয়িতার কথা বলছে মানুষকে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, দেখেন যে এখন কিন্তু আর কিছুদিনের মধ্যে চিকুনগুনিয়া, ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব দেখা দেবে। তার আগের থেকে সরকার এইটাকে ঠিক করবার জন্য প্রত্যেক এমপিকে, প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে অন্তত প্রত্যেক শনিবার আপনি যার যার এলাকা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। এই যে আপনার ভালো কাজগুলোকে প্রমোট করা, এইটা আমাদের সমাজ জীবনে একটা গুণগত পরিবর্তন। অবশ্যই এই পরিবর্তনটি সবার মধ্যেই কাজ করবে, আমরা সেই আশায় রাখি। ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী, সেটি আপনার কাছে জানতে চাই। আমাদের অতিথি বলছিলেন যে জুলাই সনদের বেশ কিছু যেই বক্তব্যগুলো ছিল, অর্থাৎ নারীদের অন্তর্ভুক্ত করা এবং একই সাথে ডেপুটি স্পিকার নেওয়ার যে বিষয়টি, এই জায়গাগুলোতে আপনারা আগ্রহ তো দেখাননি এবং সেটি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপও নেননি, অর্থাৎ আপনারাও দ্বিচারিতা আচরণ করছেন, স্ববিরোধী আচরণ করছেন। প্রথমত আমি আমাদের হেলাল ভাইকে কিন্তু কষ্ট দিতে চাইনি, যদিও এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটেই বলা যে নৈতিক অবক্ষয়ের কথাটা রাজনীতির ক্ষেত্রে আমি যদি কষ্ট পেয়ে থাকি, আমি তার জন্য দুঃখিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূস সমস্যার সমাধান করতে এসে এমন কিছু সমস্যার জন্ম দিয়ে গেছেন যে সমস্যাগুলো সমাধান করতে এই সরকার এবং এই যে বলা হচ্ছে বিরোধী দল এবং সরকারি দল এক হয়ে কমিটি করছে, যদি একও হয় তাহলেও এই অনেকগুলো সমস্যার সমাধান করে বের করতে অনেক কষ্ট হবে, কারণ এই সমস্যাগুলো অনেক কমপ্লেক্স হয়ে গেছে। আর বিএনপির যে ইস্যুগুলো আসলে এখন বলা হচ্ছে জুলাই ইস্যুতে, জুলাই সেখানে কিন্তু ইলেকশনের পরে প্রথম সংসদের পরে 30 দিনের মধ্যে একটা কথা বলা ছিল, অলরেডি 30 দিন কিন্তু পার হয়ে গেছে এবং সেইখানে কিন্তু আর কোনো ডিফল্ট ক্লজ কিন্তু নেই, আমার চোখে পড়েনি, হয়তো কারো চোখে পড়তে পারে যে 30 দিন যদি পার হয়ে যায়, ডিলে হয়ে যায়, এই ক্ষেত্রে এটাকে রিভাইভ করার কোনো সুযোগ আছে কিনা বা পরবর্তী করণীয় কি হতে পারে, এরকম কোনো ক্লজ কিন্তু আমাদের চোখে পড়েনি, আমার চোখে পড়েনি স্পেশালি। তারপর এখন যে কথাটা বারবার আসতেছে, বিএনপি আসলে যেটা জুলাইয়ের যে ইস্যুটা, বিএনপি কিন্তু একটা ভালো কাজ করেছে, হয়তো ডিসেন্ডিং দিয়েছে, সেই ডিসেন্ডিং গুলো আবার ওনাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে ওনারা এনেছেন,
যার কারণে ওনাদের ডিফারেন্ট ইয়াটা হচ্ছে যে আমরা জুলাইয়ে এটা যদি বা জুলাই সনদটা নিচ্ছি না, কিন্তু জুলাইয়ের আমাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে কিন্তু এই জিনিসগুলো বলা আছে, হয়তো তারা ওই অন্য কোনো ফোরামে এটা বাস্তবায়ন করবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের যে ইস্যুগুলো, যে অর্ডারগুলো, অর্ডিন্যান্সগুলো বিএনপির পক্ষে যাচ্ছে, বিএনপি সেগুলোকে অ্যাকসেপ্ট করছে, যেগুলো হয়তো বিপক্ষে যাচ্ছে, যেমন জুলাই সনদ বলেন, জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বলেন, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করছে না। এই জিনিসগুলো, এই দ্বিচারিতার কারণে এই প্রশ্নগুলো আসতেছে। আর তৃতীয়ত যে কথাটা আরেকটা বলছেন যে জামাত ইসলামী 5% যে তাদের নারী সদস্য দেয়া বা এনসিপি তাদের নারী সদস্য দেওয়ার কথা দিতে পারেনি বা দেয়নি, এটা জামাত, হ্যাঁ এনসিপি তাও পুরোপুরি দেয়নি, বিএনপি 12% পুরো বিএনপিও ফেল করেছে, জামাত এক্ষেত্রে জামাতের হয়তো কোনো পোস্টধারী কেউ হয়তো এটা স্পেসিফিক অ্যান্সার করতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে জামাত কিন্তু বারবারই বলেছে তারা হয়তো এবার দিচ্ছে না, কিন্তু দে আর টেকিং প্রিপারেশন ফর দ্য আপকামিং ইলেকশন, এবং তারা এটা প্রপারলি হয়তো ফলো করবে, এই কথাটা তারা বলছেন। এটা হলো এই কথা আর কি। এবং আপনি একটা কথা বলছিলেন যে বিএনপির পক্ষে যেই অধ্যাদেশগুলো যাচ্ছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি বেশি একটু আগ্রহী, আসলেই কি তাই? না, আমরা তো 133টা অধ্যাদেশ উত্থাপন করেছি, এখন উত্থাপন করে এটা নিষ্পত্তি করার জন্য বিশেষ কমিটি গেছে। বিশেষ কমিটিতে যাওয়ার পরে সেটা আলোচনা হচ্ছে, জামাত তখন একটা স্টেটমেন্ট করেছে কয়েকটা জিনিস বিএনপি মানছে না এরকম বলছে, বিএনপির তো এখন কোনো বক্তব্য নেই। সুতরাং ওই যে আপনার হিডেন যে কথা, এই কথার কোনো মূল্য হতে পারে না। 133টা অধ্যাদেশ বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটিতে 11 জন হচ্ছে বিএনপির, 3 জন হচ্ছে আপনার সিট হলো 75টা, আমাদের সিট 212টা, সে অনুপাতেই তো হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার 8টা, আপনি 8টা জন সদস্য, আপনি 4 জন আমি 4 জন, তাই তো হবে না, নির্বাচনের রেজাল্ট অনুযায়ী তো হবে, তাই না? আজকে যেমন বলা হয়েছে যে বিশেষ যে কমিটিটা করা হচ্ছে, আমাদের জামাতের প্রধান তিনি বলছেন যে সেখানে দুই পক্ষের সমান সংখ্যক থাকবে। আইনমন্ত্রী যথার্থ বলেছেন যে আমি 219টা সিট পেলাম, আমি কমিটি যেখানে লোক পাবো, আপনি 75টা সিট পেলেন, আপনি সেখানে লোক পাবেন, এটা তো অযৌক্তিক, তাই না? সুতরাং এই অযৌক্তিক কথা না বলে আমরা আসলে সমস্যার সমাধানের দিকে আসি। 133টা অর্ডিন্যান্স কিন্তু উত্থাপন হয়েছে, এবং এই 133টা অর্ডিন্যান্স আবার বিশেষ কমিটিতে এনে তারা পর্যালোচনা করছে কিভাবে কি আলোচনা ইমপ্লিমেন্ট করা যায়। সেখানে জামাত ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে যে 24টা না 25টা বিএনপি নাকি দ্বিমত হচ্ছে। বিএনপি এখন এসব বিষয়ে কোনো কথা বলেনি। সুতরাং এইটা যখন আবার বিশেষ কমিটি থেকে নিষ্পত্তি হয়ে সংসদে উত্থাপন হবে, সবাই দেখতে পারবেন। আগের থেকে একটা প্রিজাম্পশন করে মানুষের মনে ওই যে হুজুগ ধরা দিচ্ছেন, যে 20-25টা বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করছে, নিশ্চয়ই আপনার কাছে সেই বিষয়ে তথ্য আছে, কোন কোন বিষয়ে আসলে বিএনপি দ্বিমত পোষণ করছে বলে আপনারা মনে করছেন? প্রশ্নটাকে আমাকে বললেন? জি, সেটা তো আমি স্পেসিফিক্যালি কয়টা বললাম, যে জাজেস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যু, তারপর জুলাই সনদ, এরপর হচ্ছে গুম কমিশন নিয়ে যে আইনটা হয়েছে সেই ইস্যু, আমি ঠিক সবগুলো তো আমার মুখস্থ নেই, এই 4-5টা এইরকম টোটাল 10টার মতো ইস্যু তারা বেসিক্যালি সংসদে হয়তো লেটস করবে বা উঠবে না। হাউএভার সাবসিকুয়েন্টলি এখানে হয়তো এরকম হতে পারে যে এগুলো ডিফারেন্ট আরো মডিফাই করে অন্য নামে হয়তো সংসদে পরে আসবে, বাট এখন এগুলো আর আলোর মুখ দেখবে না হয়তো। তাহলে সেটি বারবারই প্রশ্ন আসে যে তাহলে আগে থেকেই আপনারা এক ধরনের যে বক্তব্য দিচ্ছেন যে মনে করছেন সেখানে বিএনপি দ্বিমত পোষণ করছে, সেই জায়গাটি আসলে সুমন একটু দেরি করে হচ্ছে তার হুজুগ যে আমাদের বাঙালি জাতির একটা চিরাচরিত অভ্যাস। আমি একটা প্রবন্ধ পড়েছিলাম, বিচারপতি হাবিবুর রহমান লিখেছে, হেকমতে চীন হুজ্জতে বাঙালি, মানে চীনারা হেকমত দিয়ে জ্ঞান দিয়ে কাজ করে, বাঙালি হলো হুজ্জতে। দেখেন বিশেষ কমিটিতে কি আলোচনা হয়েছে সেটাও আপনি অনুমান করে একটা কথা বাজারে ছড়াই দিচ্ছেন, যেমন ভাবে ছড়িয়েছিলেন যে বিএনপি ঠিক। দেখেন তেলের বাজারে কি হয়েছে, যুদ্ধ বেড়ে গেছে, সাথে এরকম না, আপনাদের মন্ত্রী যুদ্ধ শুরু হয়ে গেল ইরানে, সাথে সাথে আমাদের যারা কনজিউমার আছে তেলের,
তারা আমাদের পাম্পে যে একটা ক্রাউড সৃষ্টি করলো যে তেল মনে হয় পাওয়া যাবে না, সেটা তো তেলের আইন ক্রাইসিস হবে। সেটা হুজুগ তো তো এটা enactment হুজুগ না, ministry আসলে কিন্তু বলেছে। আসলে কি এটা হুজুগ না? যে আমরা আগের সরকারগুলোতে দেখেছি যে যুদ্ধ বেঁধে গেছে ইউক্রেন আর রাশিয়া, ওই রাত 12টার মধ্যেই দেখি বাংলাদেশের সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে গেছে। আপনি এবারের সরকার দেখেন যে যুদ্ধ বেঁধে গেছে আজ 1 মাস, এখনো কিন্তু আমরা তেলের দাম বৃদ্ধি করেনি, অর্থাৎ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য। আপনি এমন কোনো ঈদ বাংলাদেশে আপনার জীবদ্দশায় বা 55 বছরের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পরে যে ঈদ বা রমজানে যে আপনার জিনিসপত্রের দাম বাড়েনি এমন কোন পত্রিকা টেলিভিশন দেখাতে পারবেন না, এমন কোনো ঈদ নেই। এইবারই প্রথম আমাদের সরকার, তারেক রহমানের সরকার, নিত্য পণ্যের দাম সহনীয় রাখছে। অর্থাৎ সিন্ডিকেট বলে যে কথাগুলো ছিল আমরা সেটা মোকাবেলা করতে পেরেছি, বিশেষ করে তেলের সিন্ডিকেট এবং খাদ্যদ্রব্য যে সিন্ডিকেট। তার মানে আমাদের একটা মানে উই আর মুভিং ফরওয়ার্ডস, আমরা সামনের দিকে এগোচ্ছি। এখন আপনারা এই যে জুলাই সনদ, গণভোট, এই সমস্ত বিতর্ক কিন্তু একটা সমাধানের পথে রয়েছে। যারা সংসদটা অবজার্ভ করছেন সবকিছু সমাধানের পথে রয়েছে। সুতরাং আমাদের এখন ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে যদি আমরা নজর দিয়ে, সাথে সাথে ডেমোক্রেসিকেও আমাদের রিস্টাবলিশড অ্যান্ড টু ভাইব্রেন্ট, এটাও আমাদের করতে হবে। সুমন ভাই অনেকক্ষণ ধরে সুগন্ধ, না, এটা তো আসলে সবাই তো একটা পার্ট, গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি, এনসিপি, জামাত সবাই পার্ট। এখন যা হচ্ছে এগুলা ফ্রেন্ডলি ফায়ার টায়ার এই টাইপের আমরা বলতে পারি, কে কাকে কতটুকু দাবিয়ে রেখে নিজের দাবি দেওয়া এগুলা তারা আদায় করে নেবেন। এখন এর আগে আপনার অনুপাতের ভিত্তিতে কথা হচ্ছিল যে যদি সিটের ভিত্তিতে হবে না ইয়ের ভিত্তিতে হবে, আসনের ভিত্তিতে না ভোটের প্রাপ্ত তো সবকিছু মিলে যার যার হিসেব অনুযায়ী সবাই কিন্তু এগুলো মোটামুটি ওইভাবে তারা সবাই মানে আত্মস্থ করে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এখন মজাটা হয়েছে, জনগণ কিন্তু টুইস্ট করে দিয়েছে আপনাকে, আপনার গণভোটেও হা দিয়েছে, আবার বিএনপিকেও 2/3 মেজরিটি দিয়ে দিয়েছে। এখন প্রবলেমে পড়ে গেছে বিএনপি আবার জনগণ, আর ওইদিকে বিরোধী দল তো এটা কি হলো? মানে যা করার এখন আপনাদেরই করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে 2/3, আমরা যা করি তাই। এখন আবার ওইদিকে ওনারা বলবো যে 75% তো আমরা এটা হায়ের পক্ষে দিয়েছি, এটা বাস্তবায়ন হোক সুন্দরভাবে। এখন আমরা জনগণ দেখা ছাড়া তো আর কিছু করার নেই আসলে। একটি কথা একটু আমরা একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আন্দালি পার্থ তিনি একটা বক্তব্য দিয়েছেন যে জেনজি প্রজন্ম যারা, তারা যেন কোনো একটি দলের বলা যায় এটা আমরা বলতেই পারি যে সেই দলেরই যেন আদলে না আসেন, এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন। ওনার বক্তব্যটা আমি শুনেছি, বেশ ভালোই দিয়েছেন এবং উনি সংবিধানকেও সংরক্ষণ করতে বলেছেন, সংবিধানটাও মানবেন, আবার জুলাই যারা যোদ্ধা তাদের বিষয়গুলো দুটো কিভাবে সমন্বয় করা যায় সেই বিষয়ে উনি কথা বলেছেন। আর এক ফাঁকে উনি ওই আপনি যেটা বললেন যে এটা জেনজির যে বিষয়গুলো, তারা যাতে এটার মধ্যে এই একটা কোনো বিশেষ রাজনৈতিক দলের ভিতরে যারা যেন ইনভলভ হয়ে যায় না যায়, তাদের যেন নিজেদের যেই স্বকীয়তা, নিজেদের যেই চারিত্রিক যে বৈশিষ্ট্য বা তাদের যে যোদ্ধার যে বিষয়গুলো, এগুলো যেন একটা পার্টিকুলার দলের, বিশেষ করে জামাতের সাথে একসাথে এক লাইনে যেন না হয়ে যায়, এবং সেই দিকটা উনি মনে করিয়ে দিয়েছেন আর কি, ওয়ান কাইন্ড অফ। এবং একই সাথে একটা কথা তিনি বলেছেন যে সংবিধান মনে করিয়ে দেয় কিনা যে এটি 71-এর পরাজয়ের দলিল বলে অনেকে মনে করেন কিনা, সাজ্জাদ আলী চৌধুরী। আচ্ছা, এখানে আসলে শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি হচ্ছে। উনি বেশ কিছু সুন্দর কথা বলেছেন, কিন্তু প্রথম যেটা সবাই শুনতে পেয়েছে সেটা হচ্ছে যে জুলাই কি স্বাধীনতা, মানে সংবিধান কি স্বাধীনতার পরাজয়ের দলিল কিনা। এটা বেসিক্যালি স্বাধীনতার পরাজয়ের দলিল শব্দটা বেশ সুন্দর, কিন্তু ঠিক 1 বছর পরেই কিন্তু 72-এ যখন আসলো, 72-এ যখন আমরা 16ই ডিসেম্বর সংবিধানটা পেলাম, 74-এ এসে কিন্তু সেটার সত্যিকারের রূপ আমরা দেখতে পেলাম, যে এটা বাকশাল হয়ে গেল। 75-এ এসে তো একটা ইনসিডেন্ট হলো। আমাদের সংবিধানের পরাজয়ের রূপ এটা 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 যে জিনিসটা কথাটা বলা হচ্ছে, কিন্তু সেইটা কেন বলা হচ্ছে যে
জামাত ইসলামী বেসিক্যালি স্বাধীনতাকে ওই সময় বিরোধিতা করেছিল। কেন বিরোধিতা করেছিল? বিরোধিতা করেছিল এই জন্য যে যেন জামাত ইসলামী বাংলাদেশ নিয়ে তারা অ্যাপ্রিহ্যান্ড করছিল এটা কোনো এক সময় হয়তো ভারতের করতলে চলে যাবে, এবং সেই অ্যাপ্রিহ্যান্ডটা তো 47-এর পরে হায়দ্রাবাদের ক্ষেত্রে হয়েছিল, সিকিমের ক্ষেত্রে হয়েছিল। এখন যে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে বা বিভিন্ন কথাগুলো বলা হচ্ছে, এইগুলো কেন আসতেছে? এই জন্যই তো আসতেছে। এখন হাওয়ার উনি এই কথাটা বলেছেন, বেশ সুন্দর বলেছেন, যে এটা হয়তো জামাত ইসলামের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু এখন অনেক প্রশ্নের অ্যান্সার তারা প্রপারলি দিতে পারে নাই। কিন্তু জেনজিদের ক্ষেত্রে তারা যেটা বলছে, যে উনি যেটা বললেন যে তারা যেন জামাত না হয়ে যায়। আসলে 71-এর আগে ধরেন কেউ জামাত করেছে, 71 পরে যার জন্ম, সে যদি জামাতকে সাপোর্ট করে তাহলে তো আর মানে বা অথবা জামাতের সাথে রাজনীতি করে, এটা তো আর জামাত হয়ে ওঠে না। কারণ একটা মানুষের একটা নির্দিষ্ট মূল্যবোধ থাকতে পারে, একটা নির্দিষ্ট রাজনৈতিক সচেতনতা থাকতে পারে, এবং সবাই যে বিএনপি এবং আওয়ামী লীগ করতে হবে বা জামাত করতে হবে এরকম তো আসলে না। কারণ এই রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আমাদের মেধা, আমাদের মনন, আমাদের প্রজ্ঞা আমরা বর্গা দিয়ে রাখিনি। কারণ আমরা এই দল করে যে বাংলাদেশকে শুধুমাত্র এগিয়ে নিয়ে যেতে পারবে এরকম কিছু না। এই দলের বাইরে গিয়েও আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে, আলাদা চিন্তা চেতনা তৈরি করে বাংলাদেশকে অবশ্যই আরো সামনে নিয়ে যাওয়া সম্ভব। আর এই কথাগুলো এই জন্য আসতেছে কারণ বাংলাদেশে প্রতিবারই এক একটা যখন সরকার গঠন হয়, সামনের দিকে এগুনোর টাইম হয়, এক একটা ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্ট পরে বাংলাদেশ আবার পিছিয়ে যায়, আরেকটা স্বৈরাচার তৈরি হয়। কেন? কারণ 1971 কেন হয়েছে? কারণ 71 হয়েছে 70-এ পাকিস্তান আমাদের কথা রাখেনি, আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি, আমাদের উপর জুলুম করেছে। কিন্তু 71 স্বাধীনতা পেয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম আমাদের সাথে আমাদের স্বপ্নটাই ভঙ্গ হয়েছে 72 এসে, 74 এসে। এরপরে তো দেখেন প্রতিবারে তো মানুষ তার অধিকার পায়নি, প্রতিবারই তার স্বপ্ন ভঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়েছে। লাস্ট 17 বছর তো আমরা ফ্যাসিবাদের মধ্যেই ছিলাম, আমরা কথা বলতে পারিনি, আমরা আমাদের যেটা মৌলিক অধিকার সেগুলো বাস্তবায়ন হয়নি। যার কারণে এই কথাগুলো বারবার আসতেছে যে সংবিধান আমরা 72-এর সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান চাই, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। আমরা এখন এই কথাগুলো যখন কেউ বলে তখনই তাকে আসলে ট্যাগ দেওয়া হচ্ছে, জামাত ট্যাগ, তাকে দেওয়া হচ্ছে রাজাকার ট্যাগ। এটা খুব ইজি একটা ট্যাগ, কিন্তু আনফরচুনেটলি এই ট্যাগগুলো আসলে এখন আর মানুষ নেয় না। কারণ আপনাকে সত্য কথাটা বলতে হবে, পরিবর্তনের কথা বলতে হবে দেশের জন্য। কে কি ভাবছে এটা দেখার বিষয় না, কারণ আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে তরুণ প্রজন্ম পারবে। আমাদের যারা বয়স হয়ে গেছে বা আমাদের প্রবীণ রাজনীতিবিদ তারা অনেক ক্ষেত্রে ফেল করেছেন, যার কারণে তরুণ তারা অবশ্যই দেশকে পরিবর্তন করতে পারবে, আমি বিশ্বাস করি। সুমন ভাই, আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য না থাকে তাহলে আমরা বিরতিতে যাব। যেটা বলেছেন উনি আসলে ওইটাই যে এই যে 72-এর কথা যেটা বলেছেন উনি আসলে, যেহেতু 71-এর পরে 72, তো 72-এর সংবিধান যেহেতু জামাত এবং এনসিপি এটা বাদ দিতে চাইছে, তো সেটা 72-এর সংবিধানটা 71-এর পরে যেহেতু 72, ওইটা আমার মনে করে দিচ্ছে কিনা ওই বিষয়টা উনি একটু পিঞ্চিং করেছেন আর কি। সংসদে আসলে সংসদীয় বিতর্কের মজাই কিন্তু এগুলা, সবাইকে সরাসরি হিট করবে না, কিন্তু যে যেভাবে পারে সংবিধানের আলোকে হোক আর বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের আলোকে হোক কাউকে, এটা আসলে একটা বিউটি আর কি, যদি আমরা এভাবে দেখি।